জাবিয়ান হানিয়ার কথায় আহত হয়। হানিয়াকে কোলে বসিয়ে রেখে কোর্টের পকেট থেকে ফোনটা বের করে ওয়ালপেপারে আর তার হানিয়ার বিয়ের দিনের ছবিটা দেখায় কন্ডাক্টরকে। লোকটা বুঝে নেয় মিয়া বিবির ঝামেলা চলছে। সে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। জাবিয়ান এবার হানিয়াকে চেপে ধরে জিজ্ঞাসা করে, মানা করলে কেন? আমার বউ না তো কার বউ তুমি? এখনো কিন্তু আমাদের ডিভোর্স হয়নি, এটা কেন ভুলে যাচ্ছ তুমি? হানিয়া নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে করতে বলে, এই ভুলে যাওয়া আমায় স্বস্তি দেয়। তাছাড়া এমন কোনো কারণ নেই যার জন্য আপনাকে মনে রাখবো। ছাড়ুন মিস্টার তালুকদার, আমার স্পটেজ এসে গেছে। স্টপেজে এসে পড়েছে শুনে জাবিয়ান হানিয়াকে ছেড়ে দিয়ে নিচেও উঠে দাঁড়ায়। তারপর হানিয়ার হাত ধরেই তাকে বাস থেকে নামায়। বাস থেকে নামার সাথে সাথে হানিয়া নিচের হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে হাঁটা শুরু করে। জাবিয়ানও তার পিছু নেওয়া শুরু করে, বিভিন্ন কথা বলে তাকে চালাতে শুরু করে। নিরুত্তর থাকে পুরোটা সময়। ইনায়াতের বাসার কিছুটা দূরে থেকে হানিয়া পেছনে ঘুরে জাবিয়ানের দিকে তাকায়, শান্ত কণ্ঠে বলে, এসব কাগজ আপনার ব্যক্তিত্বের সাথে জায়গা। মিস্টার তালুকদার, নিজের জায়গাটা ধরে রাখুন আর প্লিজ আমায় মুক্তি দিন। ডিভোর্সের বিষয়টা আমার দিক থেকে আগাচ্ছে না, আমাকেও কিছু করতে দিচ্ছেন না। এমন করলে সত্যি হয় না। আপনার ফিউচার পড়ে আছে, সাথে আমারও। আমি আর সেই সংসারে ফিরে যেতে চাই না, যেখানে থেকে আমি এক বুক কষ্ট নিয়ে চলে এসেছি। আমায় মুক্তি দিয়ে নিজের লেভেলের কাউকে জীবনসঙ্গী করে নিন। আপনার আমার পথ চলা ওই পর্যন্তই ছিল। হাত জোড় করে বলছি, আমায় আমার মতো বাঁচতে দিন প্লিজ। জাভিয়া নির্বাক হয়ে কথাগুলো শুনে হানিয়া কথাগুলো বলে পুনরায় হাঁটা শুরু করে। এবার জাভিয়ান তার পিছু নেয় না। নিজের পেছনে জাভিয়ানের অনুপস্থিতি টের পেয়ে হানিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। হুট করে হাতে টান পড়ায় হানিয়া ঘাড় ঘুরিয়ে তাকায়। জাভিয়ান তার হাত টেনে নিচের দিকে ফেরায়, মুখে তার একটা বাঁকা হাসি। হানিয়ার গাল দুটো আলতো টেনে দিয়ে বলে, ও আমার বধুয়া, এই জীবনে আমার থেকে মুক্তি তুমি পাচ্ছ না। না আমি তোমায় ডিভোর্স দিব, না তোমায় দিতে দিব। আর তুমি যখন এতই বলছো আমার ক্লাসের কাউকে খুঁজে নিতে, তোমার কথা আমি রাখবো। এই প্রথম আমার বধুয়া আমার কাছে কিছু চাইলো, আমি কি না দিয়ে পারি? খুব শীঘ্রই তোমার সতীন আনবো বউ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাটা বলে হানিয়ার দু গালে হাত রেখে তার কপালে টুক করে একটা চুমু দিয়ে জাভিয়ান উল্টো দিকে হাঁটা শুরু করে। হানিয়া আহাম্মক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চাওয়া দেখতে থাকে। হানিয়া ইনায়াতের বাসায় এসে আসরের কাছা নামাজ পড়ে মাত্রই বসে। ইনায়ের আম্মু তাকে দেখে খুশিতে আটখানা। কিচেনে ছুটাছুটি করছে তার জন্য নাস্তা বানানোর জন্য। হানিয়া তার কাছে গিয়ে তাকে এত ছুটোছুটি করে রান্না করতে নিষেধ করে। সে বলে, জানিস সানিয়া, আজ আমার ভাই আসবে বিদেশ থেকে, দীর্ঘ ২৬ বছর পর। তার জন্যই এত আয়োজন চলছে। তোর আঙ্কেল তাকেই আনতে গিয়েছে। হানিয়ার কথাটা শুনে বেশ অবাকই হয়। তারপর বিষয়টা নর্মালভাবে নিয়েই ইনায়ের মায়ের হাতে হাতে টুকটাক কাজ করতে থাকে। মাগরিবের নামাজ পড়ে রুম থেকে বের হলে বুঝতে পারে সেই অতিথি এসে পড়েছে। এটা তাদের ফ্যামিলি টাইম কথাটা ভেবে সে সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। লোকটা পেট তার দিকে করা, তাই হানিয়া তার মুখ দেখতে পারছে না। কথা বলতে বলতে একসময় ইনায়ের মায়ের চোখ যায় সিঁড়িতে দাঁড়িয়ে থাকা হানিয়ার দিকে। সে হানিয়াকে হাত দিয়ে ইশারা করে সেখান থেকে যেতে বলে। হানিয়া হানিয়া মানা করলে সে জোরে বলে ওঠে, হানিয়া, এদিকে আয়, কথা বল ভাইয়ার সাথে। সকলে তার দিকে ঘুরে তাকায়। আর কোনো উপায় না পেয়ে হানিয়া গুটি গুটি পায়ে তাদের কাছে যায়। দৃষ্টি অবনত রেখে হানিয়া তাকে সালাম দেয়। লোকটি সালামের জবাব দেয় তার ভারী গম্ভীর গলায়। হানিয়া আর চোখে লোকটি একবার দেখার চেষ্টা করে চোখ ফিরিয়ে নেওয়ার সময় পুনরায় ছট করে লোকটির দিকে তাকায়। নিজের দৃষ্টিকেও যেন তার মিথ্যে মনে হচ্ছে। এ কি করে সম্ভব? হোটেল সানরাইজের রেস্টুরেন্টের এরিয়া আপাতত ঘন্টা দুয়েকের জন্য বন্ধ। সেখানে অবস্থান করেছে তালুকদার বাড়ির লোকেরা আর হানিয়া। আধা ঘন্টা ধরে অপেক্ষা করার পর মিসেস তালুকদার খেকিয়ে উঠে বলে, আরে এই মেয়ে শুধু শুধু আমাদের টাইম ওয়েস্ট করছে, আজাইরা ফাউল মেয়ে। জাভিয়ানের রাগ হয় মায়ের কথায়। সে হানিয়ার হয়ে কিছু বলতে যাবে তার আগেই হানিয়া বলে,
এই বয়সেও পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা রূপচর্চায় ব্যস্ত থাকেন, তখন মনে হয় না এই সময়টা ওয়েস্ট না করে একটু ইবাদত করি? আমি একটা কাজের জন্য আপনাদের এখানে ডাকিয়েছি, না হলে আমার কোনো ইচ্ছে নেই আপনাদের সাথে পুনরায় সাক্ষাতের। হানিয়ার এমন খোঁচা শুনে মিসেস তালুকদার তেলে বেগুনে জ্বলে ওঠে, কর্কশ গলায় চিল্লিয়ে বলে, দেখলে স্পর্শের বাবা কেমন বেয়াদব মেয়ে। আর তুমি কি না ওর জন্য আমার সাথে কথা বলো না? মিস্টার তালুকদার ফ্যান চালানোর বাহানায় বলে, কি সময় আসলো রে স্পর্শ! সত্যি কথা বললেও মানুষ নাকি বেয়াদব হয়ে যায়। আসলে সবাই মুখের উপর বলা সত্যি কথা মেনে নিতে পারে না। স্পর্শর জাবিয়ান আর কুলসুম মিস্টার তালুকদারের কথা শুনে ঝরে হেসে দেয়। হানিয়াও মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে হেসে দেয়। মিসেস তালুকদার বুঝতে পারে সবগুলো একই নায়ের মাছি। সে চুপ করে রাগে ফসফস করতে থাকে। তাদের এই হাসাহাসির মধ্যেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি এসে পড়ে। হানিয়া রেস্টুরেন্টের দরজায় তাকিয়ে দেখে সে এসে পড়েছে। লোকটি হেঁটে রেস্টুরেন্টের মাঝে এসে দাঁড়ায়। হানিয়া রোজি বেগমের হাত ধরে তাকে বসা থেকে দাঁড় করায়। তারপর লোকটির সামনে নিয়ে গিয়ে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে বলে, দেখো তো মনি, নিজের হিরোকে চিনতে পারছো নাকি? রোজি বেগম সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে কথা বলতে ভুলে যায়। মিস্টার এন্ড মিসেস তালুকদারও তাই। জাভিয়ান স্পর্শের ক্ষেত্রেও তাই হয়। রোজি বেগম হানিয়ার কাছ থেকে লোকটির সামনে এসে তার গালে আলতো করে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আদিপ, আমার সেইবারে মিশনটা একটু বেশি রিস্কি ছিল। বাঁচা মরার চান্স 50-50। আমাদের বিয়ের কিছুদিন পরেই মিশনটার খবর আসে। বিয়ের আগে আসলে আমি রুশকে আমার এই অনিশ্চিত জীবনের সাথে জড়াতাম না। মিশনের খবরটা পাওয়ার পর আমি একবার মানাও করে দিয়েছিলাম। পরে আমার সিনিয়ররা বোঝালো, নিজের পরিবারের আগে নিজের দেশ। মেনে গেলাম। রুশকে বলে গেলাম নর্মাল একটা মিশন। চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে ছিল মিশনটা। ওইখানে মাদক আর নারী পাচার স্বাভাবিকের তুলনায় বেশি বেড়ে গিয়েছিল। আমিও আমার সহকর্মীরা খুবই বুদ্ধিমত্তার সাথে সব কিছু হ্যান্ডেল করছিলাম। কিন্তু ইতিহাসের আমরা যেমন দেখেছি নবাব সিরাজদৌল্লার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তার কাছের মানুষেরাই, আমাদের সাথেও তেমনটা হয়েছিল। আমাদের এক সহকর্মী টাকার লোভে আমাদের সাথে বেইমানি করে বসলো। আমাদের সব প্ল্যান শত্রুপক্ষের কাছে পাচার করতে লাগলো। আমরা ধরে পেরে গেলাম। আমার সাথে কাজ করা বাকি 3 জনকে আমার ওই চোখের সামনে নির্মমভাবে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হলো। আমায় কি মনে করে যেন বুকের বাম পাশে একটা গুলি করে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। পাহাড় থেকে নিচে ফেলে একটা নদীতে পড়ি আমি। সেটাই ভেসে ভেসে নদীটার কাছাকাছি একটা গ্রামে পৌঁছায়। সেখানকার কিছু ছেলে আমায় মাছ ধরতে গিয়ে উদ্ধার করে সেখানকার একটা হসপিটালে নিয়ে যায়। 6 মাস কমাইছিলাম। 6 মাস পর যখন চোখ খুলি তখন আমার সামনে ফারহানা আর সাজিদকে দেখি। ফারহানা আমার ছোট বোন, আর ওই আমার চিকিৎসা করছিল। মিস্টার তালুকদার অবাক হয়ে আদিব সাহেবকে জিজ্ঞাসা করেন, এ কিনা সেই ফারহানা যে কিনা স্কুলের গণ্ডি পেরিয়েই তোর চাচাতো ভাইয়ের সাথে পালিয়ে বিয়ে করেছিল পরিবারের অমতে? আদিব মাহবুব মাথা নাড়িয়ে তার কথার সম্মতি জানায়। ইনায়ের মা বাবা অর্থাৎ ফারহানা মাহবুব আর সাজিদ মাহবুবকে দেখিয়ে বলেন, ফারহানা আর সাজিদ একে অপরকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। কথাটা আমাদের পরিবারে জানানোর পর কেউ তাদের সম্পর্ক মেনে নেয় না। জোর করে ফারহানার বিয়ে বাবা অন্য জায়গায় ঠিক করলে বিয়ের দিন ফারহানা আর সাজিদ পালিয়ে যায়। পাত্রপক্ষের সামনে বাবাকে অনেক অপমানিত হতে হয়। সে অপমান সইতে না পেরে বাবা মারা যান। মা তো আমাদের ছোটোবেলাতেই মারা গিয়েছিল। বাবা মারা যাওয়ার পর আমি একদম একা এতিম হয়ে যাই। ওই শহর পরিবর্তন করে আমি ঢাকায় এসে নিজের মতো থাকা শুরু করি। তো এবার আমার ঘটনায় আসি। চোখ খুলে প্রথমে ফারহানা সাজিদকে না চিনতে পারলেও আস্তে আস্তে চিনতে পারি। ফারহানাকে বিয়ের পর সাজিদ ডাক্তার বানাইছিল। ওদের সহায়তায় আমি একটু সুস্থ হয়ে উঠলে ঢাকায় এসে আমাদের ফ্ল্যাটে ছুটে যাই। গিয়ে দেখি ফ্ল্যাট খালি।
রোজ সেখানে নেই। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলে তারা জানায় আমি চলে যাওয়ার 3 মাস পর্যন্ত রোজ এখানেই ছিল। পরবর্তীতে আরসাল গিয়ে তাকে আমাদের ফ্ল্যাট থেকে নিয়ে আসে। আমার মৃত্যুর গুজব উঠায়। তালুকদার বাড়ির সবাই সেটা বিশ্বাস করে নেয় আর রোজকে নাকি আবারও অন্য জায়গায় বিয়ে দিয়েছে। এই কথা শোনার পর মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, উন্মাদ হয়ে গিয়েছিলাম কয়েক মাস। এমনিতে শারীরিকভাবে তো অসুস্থ ছিলামই, তারপরে এই কথা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। পরবর্তীতে ফারহানা আর সাজিদ সিদ্ধান্ত নেয় আমায় নিয়ে দেশের বাইরে চলে যাবে। 2 মাসের মধ্যে ভিসার কাজ শেষ করে আমরা 3 জনেই পাড়ি দিই জার্মানিতে। সেখানে 3 বছর থেকে আমায় সুস্থ করে তোলে ফারহানা আর সাজিদ। এর মধ্যে আদিয়ার জন্ম সেখানে। সাজিদরা নিজেদের দেশ ছেড়ে থাকতে চাইছিল না আর ফেরার প্রস্তাব দিলে আমি তাদের বলি আমি আর দেশে ফিরব না। কার জন্য ফিরব? যার জন্য আমার সব বাধা পেরিয়ে ঘরে ফেরার তাগিদ ছিল, সেই তো অন্যের ঘরের ঘরণী তখন। তারা আমায় অনেক বোঝায়, আমি বুঝি না। একসময় তারা মেনে নেয়, আমায় ওখানে রেখে চলে আসে। তারপরের দিনগুলো আমার কাটে নিঃসঙ্গ একাকী। কাল এতগুলো দিন পর দেশে ফিরি। হানিয়া কাল রাতে আমাদের সকলকে বলে আজ বিকেলে নাকি সে আমাদের কারোর সাথে দেখা করতে চায়, বিশেষ করে আমায়। তারপরে ঘটনা আপনাদের সবার জানা। আদিব মাহবুব নিচের কথা শেষ করে তার বুকে মাথা রেখে বসে থাকা মাঝবয়সী অর্ধাঙ্গিনীর দিকে আবারও দৃষ্টি দেন, যার বিয়ের কথা শুনে সে উন্মাদ হলো। মাতৃভূমি ত্যাগ করে বছরের পর বছর অন্য দেশে পড়ে রইল, সেই নাকি তার জন্য এতগুলো বছর চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে। এর চেয়ে সুখের কথা দ্বিতীয়টি নেই আদিব মাহবুবের কাছে। নিজেকে আজ ছুট করে প্রচণ্ড সুখী মনে হচ্ছে। সে পেরেছে তার মনের মানুষটিকে সীমাহীন ভালোবাসা দিতে। এরই ফলস্বরূপ তার ভালোবাসার মানুষটি 2 যুগের বেশি সময় ধরে তার আশার প্রতীক্ষা করছে সে মৃত্যু জানার পরও। উপস্থিত সকলে এতক্ষণ আকাশ পরিমাণ বিস্ময় নিয়ে আদিব মাহবুবের কথা শুনছিল। এও সম্ভব? কেন সম্ভব নয়? উপরওয়ালা যেটা লিখে রেখেছেন সেটা না হয়ে যাবে কোথায়? ইনায়ার মা বাবা, ভাই, ইনায়া ও তার স্বামীও এসেছে। হানিয়া গলা খাকারি দিয়ে সকলের ধ্যান নিচের দিকে নেয়। সকলে উদগ্রীব হয়ে তার কথা শোনার জন্য তাকায়। হানিয়া বলা শুরু করে, মনি যেদিন প্রথম আমায় আবিদ আঙ্কেলকে দেখায় সেদিনই আমি ওনার চেহারার সাথে একজনের মিল পাই। ইনায়াকেও জানাই, কিন্তু ইনায়া আমায় ভুজুং ভাজুং বুঝ দিয়ে চুপ করিয়ে দেয়। কিন্তু আমি শান্ত হতে পারি না। স্পর্শ আপুর ঘটনা শেষ হওয়ার পর আমি যখন রাজশাহী থেকে ইনায়াদের বাড়িতে উঠি তখন যেন আমার সন্দেহ আরও গভীর হয়। আদিয়াত স্যারের সাথে আমি অনেকটাই মিল পাই। সাজিদ আঙ্কেল আর আবিদ আঙ্কেলের চেহারায় অনেকটাই মিল আছে, যেটা আপনারা খেয়াল করেছেন নাকি জানি না। তার কথা শুনে সকলে আদিব আর সাজিদ মাহবুবের দিকে তাকায়। হ্যাঁ, চোখ আর থুতুনির দিকে অনেকটাই মিল। হানিয়া আবারও বলা শুরু করে, এই চেহারার মিলটা আদিয়াত স্যারও পেয়েছেন জেনেটিক্যালি। কাল যখন আবিদ আঙ্কেলকে আমি দেখলাম এক মুহূর্তের জন্য নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। পরবর্তীতে আন্টির কাছে আবিদ আঙ্কেলের নাম আর তার এত বছর বিদেশে থাকার কারণ জিজ্ঞেস করলে সে সরল মনেই আমায় সব জানায়। সাজিদ আঙ্কেল আর ফারহানা আন্টি আমার সম্পর্কে তেমন কিছু জানতেন না, শুধু জানতেন আমি আমার হাজব্যান্ডের সাথে সেপারেশনে আছি আর এই শহরে আমার থাকার মতো কেউ নেই। সেই জন্য তাদের বাড়িতে আমি প্রায় 2 মাসের মতো ছিলাম। যাই হোক, এত কথার এক কথা, মনি তার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে দিতে পেরেছি। কথাটা শেষ করে হানিয়া লম্বা করে একটা শ্বাস নেয়। হুট করে ইনায়া ডক্টর এহসানকে বলে ওঠে, দেখেছো, তোমায় বলেছিলাম না তোমায়, হানিয়াকে শার্লক হোমসের হিমেল ভার্সন, ওর রোগে রোগে বুদ্ধি। গুমোট একটা পরিবেশ। ইনায়ার এই 2 লাইনের কথাই যথেষ্ট ছিল সবাইকে হাসানোর জন্য। সকলে তার কথা শুনে হেসে দেয়। হানিয়া নিজেও কিছুটা হেসে দেয়। মেয়েটা তাকে ওই ঘটনাগুলোর পর থেকে শার্লক হোমসের ফিমেল ভার্সন বলে খ্যাপায় মাঝে মধ্যেই। আদিয়া তার চাবিয়ান 2 হানিয়ার হাসি মাখা মুখটা দেখতে থাকে।
সকলে হালকা পাতলা স্ন্যাক্স অর্ডার দিয়ে কথা বলতে বলতে খেতে থাকে। হানিয়া নিচের জায়গা থেকে উঠে স্পর্শকে ইশারায় একটা ফাঁকা জায়গায় যেতে বলে। বিষয়টা জাভিয়ানের দৃষ্টিগোচর হয়, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। তারা দুজন কথা সেরে আসলে স্পর্শ তার বাবার কাছে গিয়ে কানে কানে কিছু একটা বলে। মিস্টার তালুকদার মেয়ের কথা শুনে জায়গা ছেড়ে উঠে হানিয়ার কাছে গিয়ে কথা বলতে থাকে। এবার বিষয়টা জাভিয়ানকে ভাবায়। সে নিচের জায়গায় বসে থাকতে সবটা ঘটনা দেখতে থাকে। সে দেখে মিস্টার তালুকদার হানিয়ার সাথে কথা বলতে বলতে কিছুটা গম্ভীর হয়ে যায়। হানিয়া তাকে সিরিয়াস ভঙ্গিতে কিছু একটা বোঝে অনেকক্ষণ সময় নিয়ে। তারপর মিস্টার তালুকদারের গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। সে হানিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচের জায়গায় এসে পড়ে। হানিয়া বের হয়েছে রেস্টুরেন্ট থেকে। জাভিয়ান ভাবে হানিয়া হয়তো চলে যাচ্ছে এখান থেকে, তাই সে তড়িঘড়ি করে উঠে হানিয়ার পেছনেই যেতে চায়, কিন্তু তাকে আটকে দেয় তার বাবা। সে গম্ভীর মুখে সকলকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। জাভিয়ান আমতা আমতা করে হানিয়ার কথা জিজ্ঞাসা করলে মিস্টার তালুকদার বলে সে একটা ফোন কল করেই আসছে। তাই হয়। হানিয়া মিনিট দুয়েক পর হাসি হাসি মুখে পুনরায় রেস্টুরেন্টে প্রবেশ করে। তারপর ইনায়ের কাছে গিয়ে তার কানে কানে কিছু একটা বলে স্পর্শর কাছে এসে বসে পড়ে। ইনায়াও তাদের কাছে এসে হেসে হেসে কথা বলতে থাকে। তারা দুজন মাঝে মাঝে কিছু একটা বলছে আর স্পর্শ লজ্জায় লাল হয়ে যাচ্ছে। জাভিয়ানের কাছে বিষয়টা বড়ই অদ্ভুত লাগে। মিনিট পর সেখানে এসে উপস্থিত হয় আবরার, তার মা বাবা আর সোনিয়া। আর কেউ বুঝতে না পারলেও জাভিয়ানের বুঝতে বাকি থাকে না তাদের আগমনের কারণ। মিস্টার তালুকদার সাদরে তাদের বসতে বলে। কুশল বিনিময় শেষে মিস্টার তালুকদার বলা শুরু করে। দেখেন বেআইন সাহেব আর বেআইন, আপনারা তো সবই জানেন, তেমনি আমরাও সবই জানি। আমার একটাই কথা, আমার মেয়ের যার সাথে ভালো থাকবে তার সাথেই আমি তার বিয়ে দেব। আমার মেয়ে আর আপনার ছেলে যেহেতু একে অপরকে অনেক আগে থেকেই ভালোবাসে, তাই আমি চেয়েও আর এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারছি না। জাভিয়ান হানিয়ার মধ্যেকার বোঝাপড়া তারাই করুক, কিন্তু তাদের এই ছাড়াছাড়ির সিদ্ধান্তে আমি আগেও একমত ছিলাম না, আজও নেই। কিন্তু যে থাকতে চায় না তাকে কি জোর করে রাখা যায়? সেসব কথা বাদই দিলাম আজ। আমার স্পর্শ আর আবরারের বিয়েতে কোনো অমত নেই। ছেলে হিসাবে আবরার যথেষ্ট ভালো আমার দেখা মতে। এখন আপনাদের আপত্তি না থাকলে আমরা ওদের দুজনের বিয়েতে ডেট ঠিক করে রাখতে পারি। উপস্থিত সকলে বেশ অবাক হয় মিস্টার তালুকদারের কথা শুনে, কিন্তু তার চেয়েও বেশি খুশি হয়, কারণ তারা কম বলি সবটাই জানে। আবরারের বিয়ে কেমন ভাবে হয়েছিল তাও জানে। সকলে হাসি মুখে তাদের আলোচনা শুনলেও একজন ব্যক্তি তা মানতে পারে না। তিনি হলেন মিসেস তালুকদার, স্পর্শ জাভিয়ানের মা। সে তড়াক করে বসা থেকে উঠে গিয়ে বলে, তোমার আপত্তি না থাকলে আমার আপত্তি আছে। আমি এই ডিভোর্সি মিডল ক্লাস ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না, কিছুতেই। অপমানে আবরারের চোয়াল শক্ত হয়ে যায়। হানিয়াও রেগে যায় ভাইয়ের অপমানে, কিন্তু সে চুপ থাকে। শুনতে চায় তালুকদার বাড়ির বাকি সদস্যদের মন্তব্য। স্পর্শ নিচেও বসা থেকে উঠে দাঁড়ায়। খানিকটা শক্ত গলায় বলে, আম্মু, তুমি আমার ভালোবাসার মানুষটিকে এমন অপমান করতে পারো না। মিসেস তালুকদার ধমক দিয়ে বলে, তুমি চুপ করো বেয়াদব মেয়ে। কিসের ভালোবাসার মানুষ? তোমার মাথা ঠিক আছে তো? ওদের ক্লাস দেখো আর আমাদের ক্লাস দেখো, তারপর কথা বলতে আসবে। ক্লাস দেখেই কথা বলছি। আবরার একটা ইন্টারন্যাশনাল কোম্পানির ম্যানেজার পদে আছে। মাস শেষে 1 লক্ষ টাকার মতো বেতন তার, গাড়ি ফ্ল্যাট আছে নিজেদের। এখন বলো তারা আমাদের থেকে কম কিসের? মেয়ের কথা শুনে মিসেস তালুকদার থতমত খেয়ে যায়। জবাব দেওয়ার জন্য কোনো কথা খুঁজে পায় না। মিসেস তালুকদার একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, হয়েছে নিজের বেইজ্জতি করানো, নাকি আরও বাকি আছে? মিসেস তালুকদার রেগে গিয়ে বলেন, আর ডিভোর্সি, সেটার কি সাফাই দেবে তুমি? এটা তো অস্বীকার করতে পারবে না সে পূর্ব বিবাহিত। এবার স্পর্শ আর কোনো উত্তর দিতে পারেন না। কথা তো মিথ্যা বলেনি মিসেস তালুকদার। স্পর্শ নরম গলায় বলে, আমার উনি পরিস্থিতির চাপে বিয়েটা করেছিল। আর সবচেয়ে বড় কথা, আমার তো কোনো সমস্যা নেই এই বিয়েতে। মিসেস তালুকদার কড়া গলায় বলেন, তোমার না থাকলেও সমাজ তো এসব বুঝবে না।
যখন সবাই জানতে পারবে একজন ডিভোর্সি ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে, তখন বুঝতে পারছো আমাদের কতটা অপমানিত হতে হবে। তুমি সমাজের কথা ভাবছো আর নিজের মেয়ের কথা ভাবছো না আম্মু? ভীষণ করুণ স্বরে কথাটা বলে স্পর্শ। মিসেস তালুকদার চোখ মুখ শক্ত করেই বলে, এর কথা ভেবেই আমি বিয়েতে অমত জানাচ্ছি। মতামতটা আমার জানানো উচিত ছিল বলে আমি জানিয়েছি। তোমরা মানবে কি মানবে না সেটা তোমাদের সিদ্ধান্ত। কিন্তু আর যাকেই এই বিয়েতে পাও না কেন, আমাকে তুমি পাবে না, এটা জেনে রেখো। আম্মু এমন করো না প্লিজ। কথাটা বলতে বলতে স্পর্শর চোখের পানি ছেড়ে দেয়। মাকে ছাড়া বিয়ে কোনো মেয়েকে তা কল্পনাতেও আনতে পারে? মিস্টার তালুকদার রোজি বেগম আর চাবিয়ানো এসে মিসেস তালুকদারকে বুঝালো, কিন্তু কেউ তার নাকে হ্যাতে রূপান্তরিত করতে পারল না। আবরার এবার আর বসে থাকলো না, বেশ উচ্চস্বরে হানিয়াকে উদ্দেশ্য করে বলল, হানিয়া বাসায় চলো। আমি আগেই তোমাকে এই বিষয়ে বলেছিলাম, তুমি শুনলে না। আমি জানতাম এই বিয়েতে অনেক কমপ্লিকেশন আসবে, এটা চাইনি আমি। এখন হলো তো আমার সাথে বাবা মাকেও অপমান করিয়ে চলো সবাই এখান থেকে। কথাটা বলে আবরার বাবাকে বসা থেকে ওঠায়। হানিয়া একবার মিসেস তালুকদারের দিকে তাকিয়ে সেও চলে যাওয়ার জন্য পা বাড়ায়। স্পর্শ কাঁদতে কাঁদতে মায়ের পায়ের কাছে বলে গুঙিয়ে বলে ওঠে, মা মা আপনারা চলে যাচ্ছে, ওদের আটকাও আম্মু, ওকে ছাড়া আমি আবার উম্মত হয়ে যাব। মিসেস তালুকদারের কি জানি হলো, সে আবরারকে পেছনে ডেকে বলে, আমি এই বিয়েতে সম্মতি দিতে পারি যদি আমার একটা শর্ত মানা হয়। সকলে উদগ্রীব হয়ে তার দিকে তাকায়। হানিয়া নিচে জিজ্ঞেস করে, কি শর্ত? তোমার আর জাভিয়ানের ডিভোর্স হবে, আর জাভিয়ানকে আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে হবে। এই শর্তে রাজি থাকলে আমি এই বিয়েতে রাজি আছি। স্পর্শ চাবিয়ান এমনকি উপস্থিত সকলে যেন তার এমন শর্তে হতভম্ব হতেও ভুলে গেল। এমন এমন কেমন শর্ত? আরেক মেয়ের সংসার ভেঙে নিচের মেয়ের সংসার করার কথা বলছে মিসেস তালুকদার। আবরার রেগে না করতে যাবে তার আগেই হানিয়া বলে, আমরা রাজি। ডিভোর্স তো আমি আপনার ছেলেকে এমনিতেও দিব। হ্যাঁ, আপনার ছেলেই আমায় কোনো আইনি পদক্ষেপ নিতে দিচ্ছে না, কিন্তু আমি কথা দিলাম আমি আর জীবনেও আপনার ছেলের সংসার করব না। ওই বাড়িতে আমার সংসারের পাট চুকে গেছে। এখন আপনার ছেলে আপনার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে কিনা সেটা নিতান্তই আপনাদের ছেলের সিদ্ধান্ত। জাবিয়ানের কি হলো বোঝা গেল না। সে একদম স্বাভাবিকভাবেই বলে, আমি বিয়ে করব আম্মুর পছন্দের মেয়েকেই, আর হানিয়াকেও ডিভোর্স সেদিনই দিব। সকলে ফাটা চোখ নিয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে, আর তারা দুজন ব্যস্ত চোখে চোখে নিজেদের মনের অবস্থা জানাতে। বিধ্বংসী রাগ নিয়ে জাভিয়ানের অফিসের প্রবেশ করে হানিয়া। রিসেপশনিস্টের কাছে গিয়ে থমথমে গলায় জিজ্ঞেস করে, আপনার স্যার অফিসে আছে এখন? রিসেপশনিস্ট তার আগমন ও থমথমে গলার জিজ্ঞাসায় বেশ অবাক হয়। সেই যে হানিয়া একদিন এসেছিল আর কখনোই আসেনি। জাভিয়ানও তাকে আসতে বলেনি বা আনেনি, আর স্ত্রী হয়ে স্বামীর অফিসে এসে জিজ্ঞাসা করছে সে আছে নাকি। যাই হোক, রিসেপশনিস্ট তাকে হাসি মুখে বলে, জি ম্যাম আছেন, এবং সে ফ্রি আছেন। বাই দ্য ওয়ে, আপনি কেমন আছেন ম্যাম? একজন হাসি মুখে কেমন আছেন জিজ্ঞাসা করলে তার সাথে কি খারাপ ব্যবহার করা চায়? হানিয়া করতে পারে না খারাপ ব্যবহার রিসেপশনিস্ট মেয়েটির সাথে। সে গলাটা স্বাভাবিক করে বলে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি যান ম্যাম, স্যার তার কেবিনে আছে। হানিয়া রিসেপশন থেকে লিফটে উঠে পড়ে। কাঙ্ক্ষিত ফ্লোরে এসে কারো দিকে না তাকিয়ে সোজা জাভিয়ানের ক্যাবিনে নক করে ঢুকে পড়ে। কিন্তু এটাই যেন তাকে আরও একবার মৃত্যুর ন্যায় অনুভূতি দেয়। জাভিয়ান তার বস চেয়ারে বসে আছে, আর তারই কোলে তারই হবুবধূ সোহা বসে আছে। যেন তেন ভাবে না চুম্বনরত অবস্থায় আছে তারা। হুট করে দরজা খোলার আওয়াজে জাবিয়ান সোহা দুজনেই দরজার দিকে তাকায়। দরজার সামনে স্তব্ধ হয়ে হানিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে সোহার মুখে হাসি ফুটে ওঠে। অন্যদিকে জাবিয়ানের বুকটা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। জাবিয়ান মুখ খুলে কিছু বলবে তার আগে সোহা প্রচণ্ড অবজ্ঞা নিয়ে বলে, সামান্য ম্যানার্সটুকু অবধি নেই তোমার? কারো কেবিনে প্রবেশ করার আগে পারমিশন নিতে হয়, এটা জানো না? ম্যানারলেস গাল কোথাকার।
জাবিয়ান সোহাকে ধাক্কা দিয়ে নিচের কোল থেকে উঠিয়ে দেয়, তাকে ধমক দিয়ে বলে, জাস্ট শাট আপ স্টুপিড। কাকে কি বলছো মাথায় আছে? ওপর রাইট আছে আমার কেবিনে বিনা পারমিশনে ঢোকার। ও এখনও আমার এক্সট্রিমলি সরি, রিসেপশনিস্ট বলেছিল আপনি ফ্রি আছেন, তাই দুঃখিত। আবারও আপনাদের কাজ শেষ হলে আমায় ডাক দেবেন, আমি বাইরে অপেক্ষা করছি। কথাটা বলে হানিয়া 1 সেকেন্ডও অপেক্ষা করে না, সেখান থেকে চলে যায়। জাবিয়ান পিছু ডাকলেও শোনে না। পেছনে যেতে চাইলে সোহা তার হাত ধরে আটকে দেয়, আবেদনময়ী ভাবে অঙ্গভঙ্গি করে বলে, ছাড়ো তো ওকে জাভিয়ান, যত সব ফাউল। যেই কাজটা অসম্পূর্ণ ছিল আসো সেটা করি। কথাটা শেষ করতে দেরি জাভিয়ানের দাবাং হাতের থাপ্পড় সোহার গালে পড়তে দেরি হয় না। এমন এক থাপ্পড় দিয়েছে যে সোহা মেঝেতেই পড়ে গেছে। জাভিয়ান রাগে পাগল হয়ে যাচ্ছে এক প্রকার। হানিয়া মেয়েটা শুধু তার আর ফ্যামিলির মেম্বার দ্বারা কষ্ট পাওয়ার জন্যই কি তালুকদার বাড়িতে এসেছে? যা করতে চায় না তাই হয়ে যায় হানিয়ার সাথে। জাভিয়ান সোহার বাম হাতের বাহু শক্ত করে ধরে নিচে থেকে উঠায়, এক হাত দিয়ে ওর চোয়াল চেপে ধরে রাগে হিসিয়ে বলে, ফাউল কাকে বলিস? হ্যাঁ, ওর পায়ের নখের যোগ্য তুই? আমার বউ আমার অফিসে এসেছে, সে পারমিশন ছাড়া আসবে নাকি পারমিশন নিয়ে আসবে তার জন্য আমি ছিলাম না? তুই আগবাড়িয়ে এত কথা বলতে গেলি কেন? সোহা মার খেয়ে থমকে যায়। জাবিয়ান মারলো তাকে, তাও এত জোরে। মাথা ঝিমঝিম করছে তার উপর জাবিয়ানের এত রাগ দেখে সে ভয় পেয়ে গেছে। ভীষণ হিংস্র দেখাচ্ছে জাবিয়ানকে। সোহা ভয়ে কোনো জবাব দিতে পারে না। জাবিয়ান আবারও বলে, বলেছিলাম না আমার কোল থেকে উঠে যা। না উঠে কি করলি? তোর কলিজা দেখি দিন দিন বেড়েই যাচ্ছে রে। আমার মুখের দিকে ঝুঁকে আসছিলি কেন? আসলে ঘটনাটা হয়েছে কি, জাবিয়ান সারাদিন মিটিং করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। 3 নম্বর মিটিংটি শেষ করে নিচের কেবিনে এসে ক্লান্ত হয়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। কখন যে নিদ্রা ভাব চলে আসে সে বুঝতেই পারে না। হুট করে নিচের কোলে কারো অস্তিত্ব অনুভব করে চোখ খুলে তাকালে সে সোহাকে দেখতে পায়। প্রথমে ভালোভাবে বলে তার কোল থেকে উঠে যেতে, কিন্তু সোহা ওঠে না। তার কোলে বসে আছেরা প্যাচাল পারতে থাকে। জাবিয়ান বিরক্ত হয়ে যখন হাত উঠিয়ে সোহানুকে ওঠানোর চেষ্টা করে, সোহা জাবিয়ানের 2 হাত নিচের 2 হাতে চাপ দিয়ে হুট করে তার মুখটা জাবিয়ানের মুখের সামনে নিয়ে আসে কিস করার জন্য। ঠিক তখনই হানিয়া কেবিনে প্রবেশ করে তাদের এমন অবস্থায় দেখে ভুল বুঝে। সোহা ভয়ে ভয়ে বলে, আমি তোমার হবু বউ যাব। জাবিয়ান রুম কাঁপিয়ে সোহাকে ধমক দিয়ে বলে, হবু বউ তুই আমার বউ তো না, আর ওই মেয়ে আমার বউ। ওর সাথে আমার এখনও ছাড়াছাড়ি হয়ে যায়নি। তোর সাহস কি করে হয় ওকে ম্যানারলেস আর ফাউল বলার? এখনও বিয়ের 1 সপ্তাহ আগে যদি ভেঙে যায় তাহলে তোর বাবার সম্মান কই যাবে বুঝতে পারছিস? কি রে, কি করব বল? সোহা এবার সিরিয়াস ভয় পেয়ে যায়। বিয়ে ভেঙে দিলে একে তো তার প্ল্যান ফেল হয়ে যাবে, দুয়ে তার বাবার মান সম্মানও শেষ হয়ে যাবে। ভয়ে সোহা চোখের পানি ছেড়ে দেয়। জাবিয়ানের সেই হাতটা তার গাল চেপে ধরে আছে, সেটা ধরে কাঁদতে কাঁদতে বলে, না না প্লিজ এমনটা করো না, আই এম সরি, প্লিজ তুমি বিয়েটা ভেঙে দিও না, বাবার অনেক অসম্মানী হবে, প্লিজ জাভিয়ান। জাবিয়ান ঝটকা দিয়ে সোহাকে নিচের থেকে দূরে সরিয়ে দেয়। পেছনে ঘুরে 1 হাত কোমরে রেখে বড় বড় করে শ্বাস ফেলে বাড়ন্ত রাগটা কমাতে চায়। 1 মিনিট পর সোহার দিকে ফিরে গম্ভীর গলায় বলে, হানিয়াকে ডাকছি, ও ঢোকার সাথে সাথে সরি বলবি। সোহা ভয়ে ভয়ে মাথা নাড়ায়। জাবিয়ান রাশেদকে কল করে হানিয়াকে কেবিনে পাঠাতে বলে। অন্যদিকে হানিয়া কেবিন থেকে বের হয়ে একটু দূরে ওয়েটিং রুমে বসে পড়ে। বুকের ভেতরে অসহনীয় পীড়া হলেও মুখে দেখে তা বোঝার জো নেই। একটা সিটে বসে পড়ে পেছনের দেয়ালের সে মাথা লাগিয়ে চোখ বন্ধ করে ভাবতে থাকে কয়েক ঘন্টা আগের কথা। কয়েক ঘন্টা আগে সেদিন রেস্টুরেন্টের ওই ঘটনার পর কেটে গেছে 1.5 মাস, আর 1 সপ্তাহ পরে স্পর্শ আবরার আর সোহা জাবিয়ানের বিয়ে। দুটো বিয়ে একদিনেই একই সেন্টারে হবে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় হানিয়া এখন অবসর সময় কাটাচ্ছে।
গোসল করে জোহরের নামাজ পড়ে খেয়ে টিউশনের জন্য বের হয়। 2টো থেকে পড়ানো শুরু করে। ওই বাচ্চাকে পড়িয়ে আসার সময় বাচ্চার মা তার হাতে চলতি মাসের বেতনটা ধরিয়ে দেয়। হানিয়া একটু অবাকই হয়, কারণ এই স্টুডেন্টরা একটু দেরি করেই বেতনটা দেয়। হানিয়া হাসি মুখে বাচ্চার মাকে জিজ্ঞাসা করে। বাচ্চার মা গুরু গম্ভীর গলায় বলে, কাল থেকে তোমার আর আশা লাগবে না হানিয়া। হানিয়া বেশ অবাক হয় মহিলার কথা শুনে। সে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, কেন আন্টি, আপনারা কি কোথাও যাচ্ছেন? না, তোমার কাছে আমার মেয়েকে আর পড়াতে চাচ্ছি না। কেন আন্টি, আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? তাহলে বলুন, আমি শুধরে নিব। না, কোনো ভুল হয়নি, কিন্তু তাও তোমার কাছে পড়াবো না। তুমি এবার যেতে পারো। হানিয়া স্টুডেন্ট 6ষ্ঠ শ্রেণীতে পড়া রাইসা তার মায়ের কথা শুনে কান্না করে দেয়। এই 2 মাসে রাইসার সাথে হানিয়ার বেশ জমে গিয়েছে। হানিয়া তার পছন্দের শিক্ষকও বলা চলে। সেই পছন্দের শিক্ষককে নাকি তার মা তাকে পড়াতে নিষেধ করে দিচ্ছে। রাইসা দৌড়ে এসে হানিয়াকে জড়িয়ে ধরে বলতে থাকে, না আম্মু, হানিয়া মিসকে বাদ দিও না। তার মতো করে সুন্দর করে কেউ আমায় বোঝায় না পড়া। প্লিজ আম্মু, সে আমার ফেভারিট টিচার। রাইসার আম্মু রাইসাকে হানিয়ার কাছ থেকে ছাড়িয়ে ধমকে বলে, হ্যাঁ, এমন চরিত্রের মেয়েরা সহজেই সকলের ফেভারিট হয়ে যায়। হানিয়া রাইসার আম্মুর কাছে নিজের চরিত্র সম্পর্কে কথা শুনে হতভম্ব হয়ে যায়। কি এমন করলো সে, যার জন্য ভদ্র মহিলা তার চরিত্র নিয়ে কথা বলল? হানিয়া এবার রেগেই যায়। সেও কঠিন গলায় বলে, এমন চরিত্র বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আন্টি? আপনার কি রাইট আছে আমার চরিত্র সম্পর্কে কথা বলার? রাইসার আম্মু খ্যাক খ্যাক স্বরে বলে, এমন চরিত্র বলতে কি বোঝাতে চাচ্ছি বুঝো না? চেহারা শুরু দেখে তো সহজ সরলই মনে হয়, কিন্তু চরিত্রের এমন দোষ কেন বাপু? হানিয়ার মহিলার কথা শুনে থমকে যায়। সে রাইসার আম্মুকে জিজ্ঞাসা করে, আমার চরিত্রে কি এমন দোষ পেলেন যে আমার চরিত্রে আঙুল তুলছেন? সেটা আমি বলতে পারবো না, তুমি এখন বিদায় হতো। আমি যাব না আমার জবাব না পাওয়া পর্যন্ত। আপনি যদি আমায় না বলেন আমি তাহলে আশেপাশের মানুষ জড়ো করব। বিষয়টা কিন্তু এখন বিশ্রী পর্যায়ে চলে যাবে, তাই ভালোই ভালোই বলেন। রাইসার আম্মু ভয় পেয়েছে তার কথায়। মহিলা মেয়ে নিয়ে থাকে একা বিশাল ফ্ল্যাটে। স্বামী বিদেশে থাকে। তার স্বামী ছুটঝামেলা পছন্দ করে না। এখন হানিয়া যদি প্রতিবেশী ডেকে ঝামেলা করে তাহলে তার স্বামী তাকে ইচ্ছে মতো ছাড়বে। তার চেয়ে ভালো বলেই দিক। মহিলাটি বলতে শুরু করে, তুমি যে স্বামী সংসার ত্যাগ করে এখন ভাইয়ের বাসা কখনো বান্ধবীর বাসায় থাকো, এটা কি ভালো চরিত্রের মেয়েরা করে? হানিয়া অবাক হয়েছে এই কথা শুনে। সে এত কিছু জানলো কিভাবে? সে থমথমে গলায় বলে, আপনি আপনার ভাইয়ের বাসায় যান না আন্টি? এতে কি আপনার চরিত্র খারাপ হয়ে গেছে? আর সবচেয়ে বড় কথা, আপনি এসব জানলেন কিভাবে? মহিলা হানিয়ার প্রশ্নে থতমত খেয়ে যায়। সে এদিক সেদিক তাকাতে তাকাতে বলে, কে বলেছে সেটা আমি বলতে পারবো না, তুমি এখন আসো। বলতে আপনাকে হবেই, না হলে এবার সত্যি সত্যি আশেপাশের মানুষ ডেকে আপনার এমন আচরণ সম্পর্কে জানাবো। আঙ্কেল যদি একবার জানতে পারে তাহলে বুঝতে পারছেন কি হবে? মহিলা যে স্বামীকে বাঘের মতো ভয় পায় সেটা সে নিচে একদিন কথার ছলে ছলে হানিয়াকে বলেছিল। আজ হানিয়া সেটারই সুযোগ নেয়। মহিলাটি বলে, কাল আমার বাসায় তোমার ননদ এসেছিল, তোমার কীর্তিকলাপ সম্পর্কে বলে গেছে। ছি ছি, এমন একটা খারাপ চরিত্রের মেয়ের কাছে আমার মেয়ে পড়ছিল। স্বামী আর ননদ বলতে জাবিয়ানার স্পর্শ এসেছিল। হানিয়া অবাক গলায় বলে, কে এসেছিল? আমার ননদ? হানিয়া মহিলার কথায় বিশ্বাস হয় না। তাই সে তার ফোনটা বের করে যেটা কিনা কয়েকদিন আগে মির্জা বাড়ি থেকে আনিয়েছে সেটাই স্পর্শের ছবি খুঁজে বের করে তাকে দেখায়। মহিলাটি জানায় এই মেয়ে না, অন্য কেউ এসেছিল। হানিয়া কি মনে করে ফেসবুকে সোহার আইডি সার্চ দিয়ে বের করে তার ছবিটা দেখায়। তখনই মহিলাটি বলে, হ্যাঁ এই সেই মেয়েটি। হানিয়া মহিলাটিকে আর কিছু বলে না। আসার সময় শুধু একটা কথাই বলে আসে, অন্যের কথায় শুনে আমার চরিত্রে আঙুল না তুলে আমায় একটু জিজ্ঞেস করতে পারতেন। 2 মাস হতে চললো, আজ পর্যন্ত কখনো দেখেছেন আপনার মেয়ের চরিত্র খারাপ হয় এমন কোনো কথা বলতে বা কাজ করতে? মহিলা কোনো উত্তর দিতে পারে না।
হানিয়া দূর থেকে রাইসার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। ভারাক্রান্ত মন নিয়ে চলে যায় অন্য দুটো টিউশনি করাতে। তারাও পর্যায়ক্রমে হানিয়াকে বাদ দিয়ে দেয়, কারণ জানতে চাইলে চেনাতেন একটা বুঝিয়ে দেয় হানিয়াকে। কিন্তু হানিয়া বুঝতে পারে তারা কেন তাকে বাদ দিচ্ছে। হানিয়া তাদের সোহার পিকটা দেখিয়ে একটা কথাই জিজ্ঞাসা করে, আমাকে বাদ দেওয়ার কারণ কি? এই মেয়েটির বলা কিছু কথা? মহিলা দুটো মাথা নিচু করে হানিয়ার কথার নীরব সম্মতি দেয়। হানিয়া তাদের উত্তর বুঝতে পেরে এসে পড়ে তাদের বাসা থেকে।